হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নচিত্রার মডেল কোশ্চেন পেপার 14 মানে 14 এর আগের দিন আমাদের কিন্তু 2-2 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা কিন্তু 2-3 থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর মনোযোগ সহকারে দেখবে, দেখে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে, এবং তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা শুরু করছি তাহলে 2-3 থেকে। পেজ হচ্ছে 200, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 14 মানে 14। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে এইচ কমা কে বিন্দুটি এম প্লাস এন কমা এন মাইনাস এম এবং এম মাইনাস এন কমা এম প্লাস এন বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী হলে সমদূরবর্তী মানে এই এইচ কমা কে বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী হলে দেখাও যে NH ইকুয়াল টু এম কে, NH ইকুয়াল টু এম কে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুটি বিন্দুর দূরত্ব বের করা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এ ইকুয়াল টু, ধরি এ, এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি এ ইকুয়াল টু এম প্লাস এন কমা এন মাইনাস এম, বি এটা সমান হচ্ছে এম মাইনাস এন কমা এম প্লাস এন, আর ধরি সি ইকুয়াল টু এইচ কে। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম এ হচ্ছে এম প্লাস এন কমা এন মাইনাস এন, আর বি হচ্ছে এম মাইনাস এন কমা এম প্লাস এন, আর সি হচ্ছে এইচ কমা কে। তাহলে আমরা কিন্তু একবার এ বি বার করবো আর একবার বিসি বার করবো, শর্তানুসারে দুটো কী হবে সমান। তাহলে আমরা কিন্তু একবার এসি আর একবার বিসি, এবি না এসি আর একবার আমরা বিসি বের করব। ঠিক আছে, বলছে এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে একবার আমরা এসি আর একবার আমরা বিসি বের করব। তাহলে প্রথমে বের করছি এসি, এসি ইকুয়াল টু রুটের মধ্যে এম প্লাস এন x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এবার y1 এন মাইনাস এম মাইনাস কে তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার আমরা বিসি বের করব। বিসি তো রুটের মধ্যে হচ্ছে এম মাইনাস এন মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস এম প্লাস এন মাইনাস কে তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এইবার কি হবে, এই দুটো কিন্তু সমান হবে, শর্তানুসারে এসি ইকুয়াল টু বিসি। বলছে সমদূরবর্তী এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, তার মানে এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা লিখছি শর্তানুসারে প্রথমে লিখছি এম প্লাস এন মাইনাস এইচ তার হচ্ছে হোল স্কয়ার রুটের মধ্যে আর প্লাস এন মাইনাস এম মাইনাস কে তার হোল স্কয়ার ইকুয়াল টু রুটের মধ্যে হচ্ছে এম মাইনাস এন মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস
এম প্লাস এন মাইনাস কে তার হোল স্কয়ার। শর্তানুসারে দুটো কিন্তু সমান হবে, ঠিক আছে। এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, কারণ এই রুটটাকে আমরা কিন্তু তুলে দেবো, আর রুটকে তুলতে হলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ, তার মানে আমরা এই দিকেও স্কোয়ার করব, আবার এই দিকে আমরা স্কোয়ার, উভয় উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে যখন স্কোয়ার করব রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এম প্লাস এন মাইনাস এইচ তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এন মাইনাস এম মাইনাস কে তার হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এদিক থাকবে এম মাইনাস এন মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে এম প্লাস এন মাইনাস কে তার হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম, যখন বর্গ করব রুটটা কিন্তু উঠে যাবে, রুট কিন্তু উঠে যাবে, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করব, যেটা এইচ আসে সেটা আমরা বাম দিকে নিয়ে আসি, আর যেটা কে আসে সেটা আমরা ডান দিক করি। যার সঙ্গে আমার এইচ আছে সেটা আমি বাম দিকে আনছি, আর যেটা কে আছে সেটাকে আমি ডান দিক করছি, আর এপার থেকে ওপারে গেলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো তাহলে এখানে এম প্লাস এন মাইনাস এইচ তার হোল স্কয়ার এটাকে নিয়ে আসছি, তাহলে এটা মাইনাস এম মাইনাস এন মাইনাস এইচ তার হোল স্কয়ার ইকুয়াল টু এপারে আসে হচ্ছে এম প্লাস এন মাইনাস কে তার হচ্ছে হোল স্কয়ার, আর এটা উপরে গেলে কিন্তু প্লাস আছে মাইনাস হবে, মাইনাস এন মাইনাস এম আর মাইনাস কে তার হোল স্কয়ার কমপ্লিট। তাহলে যার সঙ্গে এইচ আছে সেটা আমরা বাম দিকে নিয়ে আসলাম, আর যে রাশির সঙ্গে কে আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা করবে, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই গোটাটাকে আমি কিন্তু এ চিন্তা করব, আর এই গোটাটাকে আমি কিন্তু বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু এই গোটাটাকে আমি এ ধরবো, আর এই গোটাটাকে আমি বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এই গোটাটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি লিখছি, দেখো তাহলে এ লিখছি, এ প্লাস বি যখন প্লাস ধরো ব্র্যাকেটে যা আসে তাই, এম মাইনাস এন মাইনাস এইচ, তাহলে এ প্লাস বি, এ প্লাস যখন আমি এখানে প্লাস ধরবো, এখানে প্লাস ধরবো ব্র্যাকেটে যা আছে তাই লিখবো, আর যখন মাইনাস ধরবো তখন চিহ্ন কিন্তু পাল্টে যাবে, আবার এ এম প্লাস এন মাইনাস এইচ, এ মাইনাস বি যখন মাইনাস ধরবো চিহ্ন পাল্টে যাবে, তাহলে এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমপ্লিট, বাম দিকে কমপ্লিট। এবার ডান দিকে এখানেও তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানেও তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এ লিখছি এম প্লাস এন মাইনাস কে প্লাস, যখন আমি প্লাস ধরবো এই ব্র্যাকেটে যা আছে তাই লিখবো, আর যখন এখানে মাইনাস ধরবো তখন চিহ্ন কিন্তু পাল্টে যাবে, এটা কিন্তু মনে রাখবে। প্লাস ধরছি, তাহলে এখানে এন, এখানে হচ্ছে এন মাইনাস এম মাইনাস কে, আবার এ মাইনাস বি, এম প্লাস এন মাইনাস কে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস এম আর প্লাস কে কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি, যখন মাইনাস ধরছি তখন চিহ্নটা কিন্তু পাল্টে যাবে,
আর প্লাসের সময় ব্র্যাকেটে যা আছে তাই লিখবো, ঠিক আছে। এবার এখানে দেখো এই মাইনাস এন প্লাস এন কাটবে, আর কিছু কাটবে না। আর এখানে এখানে দেখো মাইনাস এম প্লাস এম কাটবে, আর দুটা এইচ কাটবে, এইচ, এন কাটবে না। আর এখানে কাটবে হচ্ছে এখানে এম প্লাস মাইনাস এম কাটবে, আর কে কাটবে না, এন কাটবে না। আর এখানে হচ্ছে এখানে কাটবে কে, কে কাটবে, আর এন কাটবে, আর কিছু কাটবে না। কমপ্লিট। এবার কি কি থাকলো, এখানে থাকলো 2m মাইনাস 2h, এখানে লিখছি, পরের লাইন উপরে লিখছি। এখানে থাকলো 2m মাইনাস 2h, 2m মাইনাস 2h, 2m মাইনাস 2h। আর এখানে থাকলো 2n, এখানে থাকলো 2n ইন্টু 2n ইকুয়াল টু, আর এখানে থাকলো দেখো 2n মাইনাস 2k, 2n মাইনাস 2k, 2n মাইনাস 2k। আর এখানে থাকলো 2m ইন্টু 2m। কমপ্লিট। এবার তাহলে আমরা গুণ করছি, তাহলে এখান থেকে প্রথমে 2 কমন নিচ্ছি, 2 দুগুণ 4, এখান থেকে 2 কমন নিলে 4 হচ্ছে, তাহলে 2 ইন্টু 2 ব্র্যাকেট হচ্ছে এম মাইনাস এইচ, তার সঙ্গে হচ্ছে এন। আমরা কিন্তু 2 কমন নিলাম, আর এই দুটো এখানে লিখলাম, আর এনটাকে এখানে লিখলাম, ইকুয়াল টু এখানে তাই 2 গুণন 2, এখানে হচ্ছে এন মাইনাস কে, আর পাশে হচ্ছে এম। এবার দুই দিক থেকে আমরা 4 কিন্তু তুলে দেবো, দুই দিক থেকে 4 তুলে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এম এন মাইনাস এন এইচ, এন দিয়ে গুণ করলে এম এন, আর এন দিয়ে গুণ করলে মাইনাস এন এইচ। আর এখানেও 4 উঠে যাচ্ছে, এই দুই দিক থেকে এটা কিন্তু আমরা তুলে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এম এন মাইনাস এম কে, ঠিক আছে। এবার দুই দিক থেকে এম এন কিন্তু উঠে যাবে, এম এন, তাহলে মাইনাস এন এইচ ইকুয়াল টু মাইনাস এম কে। এই দুই দিক থেকে এম এন আমরা তুলে দিচ্ছি, উঠে দিচ্ছি, এম এন কে কিন্তু তুলে দিচ্ছি, আর মাইনাস উঠে গেল, অতএব এন এইচ ইকুয়াল টু এম কে। প্রুফড। কমপ্লিট। খুব ভালো করে দেখো, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু প্রথমে উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করলে কিন্তু রুট উঠে যাবে, রুট উঠে গেল। এবার কিন্তু আমরা যার সঙ্গে এইচ আছে, এখানে এইচ আছে, এইচ আছে, এটাকে আমরা এপার নিয়ে আসলাম, এটা কে আছে আমরা এটাকে ওপার করে দিলাম, ঠিক আছে। এইবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদিকেও তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর কেটে গেল, প্লাস মাইনাস কেটে যাবে, এখানে থাকলো 2m মাইনাস 2h ইন্টু 2n, আর এরপরে তাহলে 2n মাইনাস 2k ইন্টু 2m। আমরা 2 কমন নিলাম, তাহলে উভয় দিক থেকে আমরা 4কে তুলে দিলাম, mn উভয় দিক থেকে উঠে গেল, তাহলে nh ইকুয়াল টু mk। প্রুফড। হ্যাঁ, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 2-এর 4 নম্বর। দেখো এটা একটা পরিমিতির অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। প্রশ্ন আছে একটি অর্ধবৃত্তাকার ধনুক ও তার শিলার দৈর্ঘ্য, ধনুক আর শিলা, শিলা মানে যে তারটা লাগান থাকে, ধনুক ও তার শিলার দৈর্ঘ্যের সমষ্টি 216 সেমি। ধনুক ও শিলার দৈর্ঘ্যের সমষ্টি 216 সেমি হলে বলছে শিলাটির দৈর্ঘ্য কত। শিলার দৈর্ঘ্য মানে হচ্ছে ব্যাস, আমাকে ব্যাস বের করতে। আমি ছবিটা আঁকাচ্ছি, দেখো মনে করে এটাকে বলা হচ্ছে ধনুক, এটা হচ্ছে ধনুক, আর এটা হচ্ছে শিলা। ধরে নিচ্ছি আর সেমি, ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর সেমি, তাহলে এটা হচ্ছে আর সেমি, ঠিক আছে। এটা হচ্ছে ধনুক, এটা হচ্ছে ধনুক, আর এটা হচ্ছে শিলা, এটা হচ্ছে শিলা, ঠিক আছে। ধনুক আর শিলা এর সমষ্টি,
এই ধনুক আর শিলার সমষ্টি দেওয়া আছে হচ্ছে 216 সেমি। ধনুক আর শিলার সমষ্টি 216 সেমি, তার মানে অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, সেই অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 216 সেমি দিয়ে বলছে ব্যাস কত। শিলার দৈর্ঘ্য মানে হচ্ছে ব্যাস, শিলা মানেই ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিলাম আর সেমি। এবার ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা ব্যাস পাবো, আর ব্যাসকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে ব্যাসার্ধ। আমি লিখবো অতএব ব্যাস ইকুয়াল টু, অতএব ব্যাস ইকুয়াল টু 2r সেমি। ব্যাস, এখানে ব্যাস মানে হচ্ছে শিলা, শিলাকেই বলা হচ্ছে ব্যাস, ঠিক আছে। এবার লিখবো অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল টু, অর্ধবৃত্তের পরিসীমা মানে অর্ধ পরিধি প্লাস ব্যাস। এর মধ্যে কিন্তু অর্ধ পরিধি আছে, এটা কিন্তু এই যেটা হচ্ছে ধনুক, ধনুকটা হচ্ছে অর্ধ পরিধি আর শিলা হচ্ছে ব্যাস, এই দুটোর যোগফল হচ্ছে 216। এই দুটোর যোগফল কত? 216। তাহলে এখানে আছে ধনুক মানেই হচ্ছে অর্ধ পরিধি আর শিলা মানেই হচ্ছে ব্যাস, ঠিক আছে। তার মানে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস, এই যোগফল হচ্ছে 216 সেমি, এত একক, কমপ্লিট। এবার অর্ধ পরিধি ফর্মুলা হচ্ছে 2πr/2, মানে পরিধির অর্ধেক, পরিধির ফর্মুলা 2πr/2। তাহলে আমরা লিখব 2πr/2 আর প্লাস 2r এত সেমি সমান সমান πr প্লাস 2r এত সেমি। এখান থেকে আমরা কিন্তু আর কমন নেব, এখান থেকে আর কমন, তাহলে এখানে থাকবে পাই মানে 22/7 প্লাস 2 এত সেমি। এখানে থাকলে হচ্ছে পাই মানে হচ্ছে 22/7, পাইয়ের মান হচ্ছে 22/7। তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 7, তাহলে 22 প্লাস 14 এত সেমি। তাহলে আর ইন্টু 36/7 সেমি। তাহলে আমরা কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা সেটা কিন্তু বের করলাম, সেটা হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস। এটাই হচ্ছে অর্ধ পরিধি মানে হচ্ছে ধনুক আর ব্যাস মানে এখানে হচ্ছে শিলা, এই দুটোর সমষ্টি দেওয়া আছে 216। শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে আর ইন্টু 36/7 ইকুয়াল টু 216। তাহলে আর ইকুয়াল টু 216 গুণন 7 আর নিচে হচ্ছে 36। তাহলে কাটলে হচ্ছে 6, অতএব আর ইকুয়াল টু 42 সেমি। তার মানে ব্যাসার্ধ, আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর কি ব্যাসার্ধ লিখবো যে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 42 সেমি। অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 42 সমান 84 সেমি। 84 সেমি, তার মানে শিলার দৈর্ঘ্য হচ্ছে 84 সেমি। এখানে ব্যাস বলতেই, এখানে ব্যাস মানে হচ্ছে শিলা, লিখব শিলার দৈর্ঘ্য ইকুয়াল টু 84 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার, কমপ্লিট। তাহলে বুঝতে পারছেন এখানে অর্ধবৃত্তের পরিসীমা ফর্মুলা হচ্ছে আর কমন নেওয়া ব্র্যাকেটে পাই প্লাস 2,
আর কমন নিয়ে ব্র্যাকেটে পাই প্লাস 2 অর্ধ পরিধি প্লাস ব্যাস, এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে। পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? কোনো কোনো পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও ওই শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকেই বলা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। কোনো শ্রেণীর পরিসংখ্যা ও শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকেই বলা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। আমি লিখে দিচ্ছি, দেখো লিখে দিচ্ছি পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কোনো বিভাজন ছকে কোনো শ্রেণীর বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে পরিসংখ্যা ঘনত্ব বলে। পরিসংখ্যা ঘনত্ব বলে। তাহলে কোনো শ্রেণীর পরিসংখ্যা বিভাজন ছকে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলে। অনুপাতকে পরিসংখ্যা ঘনত্ব বলে। কমপ্লিট। তার মানে পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে শ্রেণীর পরিসংখ্যা ও শ্রেণী দৈর্ঘ্য এই দুটো অনুপাতকে বলা হচ্ছে পরিসংখ্যার ঘনত্ব। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট দেখো 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলো, মানে 80 টাকা কেজি করে বিক্রি করলো। বিক্রি করাতে তার কিন্তু 20% ক্ষতি হলো। 20% ক্ষতি হলো। কিন্তু সে কততে কিনেছে, ক্রয় মূল্য সেটা কিন্তু আমরা জানলাম না। সে বিক্রি করছে 80 টাকা কিগ্রা, প্রতি কিগ্রা 80 টাকা দরে সে বিক্রি করছে, করাতে 20% ক্ষতি। 20% মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি। সে কততে কিনেছে সেটা কিন্তু আমরা জানি না, আমাদেরকে কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে। আবার দেখো বলছে এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তার কাছে 2 ধরনের চা আছে। এক ধরনের চা সে প্রতি কিগ্রা 80 টাকা দরে বিক্রি করেছে, করে তার 20% ক্ষতি। আর এক ধরনের চা সে প্রতি কিগ্রা 200 টাকা দরে বিক্রি করছে, 200 টাকা দরে বিক্রি করছে। কিনেছি কততে ক্রয় করছে সেটা কিন্তু জানি না, কোনো চারই জানি না, কিন্তু সেটা আমাদের বের করতে হবে। 200 টাকা দরে বিক্রি করে, প্রতি কিগ্রা 200 টাকা দরে বিক্রি করে 25% তার লাভ হয়েছে। তাহলে আমি কিন্তু এই 2 ধরনের চায়ের কিন্তু ক্রয় মূল্য প্রথমে বের করব। ঠিক আছে, তারপর আমি ধরে নেব যে কোন চা কতখানি ক্রয় করছে। আমি ধরে নেব
যে প্রথম প্রকারের চা ক্রয় করেছে এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকারের চা ক্রয় করেছে ওয়াই কিগ্রা। এটা কিন্তু আমি ধরে নেব। তার আগে আমাকে কিন্তু এই দুই ধরনের চায়ের কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে। এখানে দুই ধরনের চায়ের কিন্তু বিক্রয় মূল্য আছে। প্রথমটা 80 টাকা কিগ্রা করে বিক্রি করছে, সে কিনেছে কত সেটা জানি না। আর দ্বিতীয়টা সে কিন্তু 200 টাকা কিগ্রা ধরে বিক্রি করছে, তার 25% লাভ হয়েছে, সে কততে কিনেছে সেটা আমাকে কিন্তু বের করতে হবে। তারপর আমি ধরে নেব যে প্রথম প্রকার চা সে কিনেছে এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকারের চা কিনেছে ওয়াই কিগ্রা। ঠিক আছে, এইটুকু আগে করে নেই। তাহলে লিখব প্রথম প্রকার চায়ে 20% ক্ষতি। 20% ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে সে কিন্তু প্রথম প্রকার চা কিন্তু 100 টাকা করে কিনেছে, বিক্রি করছে 80 টাকা দিয়ে, 20% তার ক্ষতি হয়েছে। আমি আবার বলছি, প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত? 100 টাকা। এই যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর সে বিক্রি করছে 80 টাকা দিয়ে। 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি, তবে তার তো 20% ক্ষতি। কমপ্লিট, প্রথম প্রকার চা কমপ্লিট। এবার দ্বিতীয় প্রকার চা লিখব। দ্বিতীয় প্রকার চায়ে 25% লাভ। 25% লাভ, তার মানে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমি কিন্তু ক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য দেওয়াই আছে 200 টাকা। আমার কিন্তু ক্রয় মূল্যটা জানতে হবে যে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত, সেটা কিন্তু আমাকে জানতে হবে। লিখব অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। 25% লাভ। 25% লাভ মানে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 নিচে 125 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা করে। দেখো, আর এক ধরনের চা সে বিক্রি করে 200 টাকা প্রতি কিগ্রা, 200 টাকা, সে 200 টাকা করে প্রতি কিগ্রা বিক্রি করছে। বলছে 200 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত? 100 গুণন 200 নিচে 125। এবার 25 দা কাটলে 5, 25 দা কাটলে 4, 5 দা কাটলে 40, তার মানেই হচ্ছে 160 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু দুই ধরনের চায়েরই কিন্তু ক্রয় মূল্য কিন্তু বের করেছি। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য যে এটা হচ্ছে 100 টাকা, আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা। কিন্তু কোন প্রকারের চা কতখানি কিনেছে সেটা তো আমরা জানি না। প্রথম প্রকারের চা কতখানি কিনেছে, কত কিগ্রা কিনেছে, দ্বিতীয় প্রকারের চা কত কিগ্রা কিনেছে সেটা তো আমরা জানি না। তাহলে আমাদের সেটা ধরে নিতে হবে। ধরি প্রথম প্রকার চা ক্রয় করেছে ইকুয়াল টু এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকারের চা ক্রয় করছে ইকুয়াল টু ওয়াই কিগ্রা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। ধরি প্রথম প্রকার চা ক্রয় করেছে ইকুয়াল টু এক্স কিগ্রা। তাহলে আমি ধরে নিলাম সে প্রথম প্রকার চাটা কিনেছে এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকার চা ক্রয় করেছে ইকুয়াল টু ওয়াই কিগ্রা। তাহলে আমি ধরে নিছি যে প্রথম প্রকার চা ক্রয় করছে এক্স কিগ্রা, আর দ্বিতীয় প্রকারের চা ক্রয় করছে ওয়াই কিগ্রা। কিন্তু প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য তো 100 টাকা কিগ্রা, তাহলে এক্স কিগ্রার ক্রয় মূল্য কত?
আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 160 টাকা। তাহলে ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত? সে যে 2 প্রকার চা কিনলো কত দিয়ে কিনেছে, টোটাল মোট খরচ পড়ছে কত, সেটা আমাকে বের করতে হবে। লিখব এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন এক্স ইকুয়াল টু 100 এক্স টাকা। মানে 100 টাকা কিগ্রা দরে এক্স কিগ্রা চা কিনলো হচ্ছে 100 এক্স টাকা দিয়ে। এইবার সে দ্বিতীয় প্রকার চা কিনছে 160 টাকা কেজি, 160 টাকা কেজি। ওয়াই কেজির ক্রয় মূল্য কত? লিখব ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য ইকুয়াল টু 160 গুণন ওয়াই ইকুয়াল টু 160 ওয়াই টাকা। এবার এই 2 প্রকার চা সে কিন্তু মিশ্রিত করছে, মিশাইছে কিন্তু 2 প্রকার চা। তাহলে মোট চা হলো কতখানি? প্রথমটা কিনেছে এক্স কিগ্রা, দ্বিতীয়টা কিনলো ওয়াই কিগ্রা। তাহলে মিশ্রিত চায়ের পরিমাণটা হলো কত? এক্স প্লাস ওয়াই কিগ্রা। দুটা মিলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই কিগ্রা। তার মোট ক্রয় মূল্য কত? তাহলে আমরা এই দুটো যোগ করবো, 100 এক্স প্লাস 160 ওয়াই। এখানে লিখবো, এবার লিখবো মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 100 এক্স প্লাস 160 ওয়াই, এত টাকা। তাহলে তার কাছে মোট মিশ্রিত চা কতখানি আছে? এক্স প্লাস ওয়াই কিগ্রা, যার ক্রয় মূল্য হচ্ছে 100 এক্স প্লাস 160 ওয়াই, 100 এক্স প্লাস 160 ওয়াই মোট ক্রয় মূল্য, দুটো মিলে কমপ্লিট। কিন্তু এখানে বলছে যে এই 2 ধরনের চা কিউ অনুপাতে মিশিয়ে, কিউ অনুপাতে মানে এক্স ইস টু ওয়াই অনুপাত, আমি ধরে নিচ্ছি এক্স ইস টু ওয়াই, একটা এক্স একটা ওয়াই, মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ। 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ। তাহলে সে কিনেছে কত? 150 টাকায় বিক্রি করছে। তাহলে আমার ক্রয় মূল্য জানা যায়, আমার ক্রয় মূল্য বের করতে হবে। লিখবো 25% লাভ। এই যে 25% লাভ হবে, এখানে লিখছি 25% লাভে, অর্থাৎ তাহলে আবার আমি কিন্তু ক্রয় মূল্য বের করবো। এখানে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, 150 টাকা দরে বিক্রি করলে এটা বিক্রয় মূল্য, কিন্তু আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 নিচে 125। আর কত করে বিক্রি করছে? 150 টাকা ধরে বিক্রি করছে। তাহলে সে কিনেছে কত? তাহলে 150 টাকা ধরে বিক্রি করলে তার ক্রয় মূল্য কত হচ্ছে? উপরে হচ্ছে 100 ইন্টু 150, নিচে 125। ঠিক আছে, এবার 25 দিয়ে কাটলে 5, আর 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে হচ্ছে 30, তার মানে হচ্ছে 120 টাকা। তাহলে এই যে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কেজি, এর প্রতি কিগ্রার দাম কিন্তু 120 টাকা। তাহলে আমরা লিখবো যে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার মোট ক্রয় মূল্য, লিখব মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 120 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, এত টাকা, সমান 120 এক্স প্লাস 120 ওয়াই
এত টাকা। তাহলে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার মোট ক্রয় মূল্য হচ্ছে 120 এক্স প্লাস 120 ওয়াই, কিন্তু এখানে বলছে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার মোট ক্রয় মূল্য 100 এক্স প্লাস 160 ওয়াই। এই দুটো তো একই, এই দুটো কিন্তু একই, শর্তাংশে দুটো সমান। এবার লিখবো শর্তানুসারে 120 এক্স প্লাস 120 ওয়াই ইকুয়াল টু 100 এক্স প্লাস 160 ওয়াই। এবার এক্স গুলোকে আমি বাম দিক আনবো আর এক্স ছাড়াগুলো ডান দিক করে দেবো। তাহলে এখানে 120 এক্স মাইনাস 100 এক্স ইকুয়াল টু 160 ওয়াই মাইনাস 120 ওয়াই। বিয়োগ করলে 20 এক্স আর এটা হচ্ছে 40 ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই, 40-এর নিচে 20, অতএব এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:1। তাহলে কি অনুপাতে মিশানো হয়েছে বলছে, কি অনুপাতে মিশিয়ে লিখবো যে চা মিশানো হয়েছে, অ্যান্সার লিখবো যে চা মিশানো হয়েছে ইকুয়াল টু 2:1 অনুপাতে। এটা 2:1 মিশানো হয়েছে 2:1 অনুপাতে, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 4 নম্বর। দেখো সমাধান করো, আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। দেখো 1 নং সমীকরণ আছে পি ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2pq, আর 2 নম্বরে আছে কিউ ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq। তাহলে আমরা কিন্তু প্রথমে 1 নং সমীকরণকে সিম্পল করব, তারপর আমি 2 নং সমীকরণকেও সিম্পল করব। দেখো আমি করছি, খুব ভালো করে দেখো। লিখব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। দেখো সমীকরণটা কি আছে, পি এখানে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2pq। এবার পি থেকে আমরা ওপার করে দেবো, এই পিকে আমরা ওপারে করব, এপারে ইনটু আছে, ওপারে গেলে কিন্তু ডিভাইডেড, মানে পিটা কিন্তু নিচে যাবে কিন্তু। তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই আর এখানে 2pq, তার নিচে হচ্ছে পি, পি কেটে যাবে, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2q। এটা দিলাম 3 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে যেটা পেলাম সেটা দিলাম আমরা 3 নং সমীকরণ। এবার আমরা কিন্তু 2 নং সমীকরণকেও সিম্পল করব। 2 নং সমীকরণকে দেখো একটু লিখে দেবো যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণটা আছে কিউ ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq। এবার আমরা কিউকে ওপার করে দেবো, এখানে ইনটু আছে, ওপারে গেলে কিন্তু ডিভাইডেড হবে, বা এক্স মাইনাস ওয়াই এখানে হচ্ছে 2pq আর তার নিচে কিন্তু কিউ কেটে গেল, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2p। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এবার আমরা কিন্তু 3 আর 4-এর মধ্যে কিন্তু সমাধান করব। ঠিক আছে, এই দুটো সমীকরণকে আমরা কিন্তু পাশাপাশি লিখে নেব, আমরা অপনয়ন পদ্ধতি করব। এখানে দেখো ওয়াই এর মিল আছে, আমরা দুটোকে পাশাপাশি লিখব। তাহলে 3 নং সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2q, আর 4 নং সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2p। আমরা দুটো সমীকরণকে কিন্তু যোগ করছি, এই দুটো সমীকরণ আমরা কিন্তু যোগ করব, মানে আমরা যে দুটো কাটবো সেটা কিন্তু বিপরীত চিহ্ন আছে, যখন বিপরীত চিহ্ন থাকবে আমরা যোগ করব, আর যে দুটো কাটবো সেটা যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু বিয়োগ করব। ঠিক আছে, তাহলে যোগ করছে, এই মাইনাস কেটে গেল, ওয়াই কেটে গেল, তাহলে 2x এখানে থাকছে 2p প্লাস 2q। আমরা কিন্তু সবগুলো 2কে উঠিয়ে দিচ্ছি, সমান চিহ্নের এপার ওপারের সবগুলো 2কে কি তুলে দেবো, কিন্তু তুলে দেবো, অতএব x ইকুয়াল টু
পি প্লাস কিউ, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। কমপ্লিট এক্স এর মান। এবার এই দুটো সমীকরণকে কিন্তু আমরা আবার লিখবো পাশাপাশি, লিখবো। একটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু কিউ, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু পি, পাশাপাশি লিখছি। এবার আমরা এটা কাটবো, এক্সকে কাটবো, তাহলে আমরা চিহ্ন পাল্টাবো। এবার কিন্তু আমরা বিয়োগ করবো, মাইনাস প্লাস মাইনাস। এবার এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে টু ওয়াই, আর এখানে থাকবে টু কিউ মাইনাস টু পি, এখানে টু কিউ মাইনাস টু পি। এবার আমরা সমান চিহ্নের এপার ওপরে সবগুলো দুইকে কিন্তু উঠিয়ে দেবো, টোটাল সমান চিহ্ন এপার ওপারে কিন্তু দুইকে তুলে দেবো, অতএব ওয়াই ইকুয়াল টু কিউ মাইনাস পি। তাহলে ওয়াই এর মান বাড়ালো কিউ মাইনাস পি। কমপ্লিট, আমাদের হয়ে গেছে। এবার আমরা অ্যান্সার লিখবো, নির্ণীয় সমাধান। তাহলে এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ওয়াই ইকুয়াল টু কিউ মাইনাস পি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট 9 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন আছে 24 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে, 24 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দিয়ে, মানে দুটো বৃত্তের কেন্দ্র একই হবে, সমকেন্দ্রিক দুটি বৃত্ত দিয়ে সমান তিনটি ভাগে বিভক্ত করা হলে হচ্ছে ওই যে দুটো বৃত্ত, ওই দুটো বৃত্তের ব্যাসার্ধ কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি একটু চিত্রটা এঁকে নিচ্ছি। প্রথমে এই একটা বৃত্ত, একটা এই এই যে তিনটা বৃত্ত আছে, এই তিনটে কেন্দ্র কিন্তু একই কেন্দ্র, কিন্তু সমকেন্দ্রিক। প্রথম এর সবচেয়ে বড় যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 24 সেমি। এই বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে 24 সেমি, এটা হচ্ছে 24 সেমি। ঠিক আছে, 24 সেমি। আর আমরা কিন্তু আরও দুটো বৃত্ত আছে, আমরা ধরে নিচ্ছি। এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর 1 সেমি, এটা হচ্ছে 24 সেমি। আর আরেকটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা হচ্ছে আর 2 সেমি। এখানে দেখো তিনটা বৃত্ত আছে, একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত, আর একটা হচ্ছে মধ্যম বৃত্ত, মানে মাঝারি বৃত্ত। 3 রকম বৃত্ত আছে, কিন্তু এই তিনটে বৃত্ত কিন্তু সমান। এই বৃত্ত একই অংশ, আবার এটাও একই। তিনটা বৃত্ত কিন্তু তিনটা সমান ভাগে ভাগ করছে। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 24 সেমি। এই একটা বৃত্ত, এটা হচ্ছে ছোট বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে ছোট বৃত্ত। তারপর এটা হচ্ছে মাঝারি, এই বৃত্তটা হচ্ছে মাঝারি বৃত্ত, এটা হচ্ছে মাঝারি বৃত্ত। আর তারপর আছে একটা বড় বৃত্ত, এটা হচ্ছে বড় বৃত্ত, টোটাল বৃত্ত বড়। তাহলে আমরা কিন্তু তিনটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে বড় বৃত্ত, একটা হচ্ছে ছোট বৃত্ত, আর একটা হচ্ছে মাঝারি বৃত্ত। যেটা বড় বৃত্ত তার ব্যাসার্ধ দেওয়া আছে 24 সেমি। তার মানে এই টোটাল ক্ষেত্রফলটা, হচ্ছে 24 সেমি, টোটাল ক্ষেত্রফল 24 সেমি। একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল পাবো। আমি আবার বলে দিচ্ছি,
আমরা প্রথমে গোটা ক্ষেত্রফল বের করব, গোটা ক্ষেত্রফল বের করব, যেটা ব্যাসার্ধ হচ্ছে 24 সেমি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 24 বর্গ সেমি। কমপ্লিট। এবার আমরা এই যে বড় মানে একবার টোটাল ক্ষেত্রফল বের করলাম, এটাকে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করব। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটা খণ্ড, এই খণ্ডের ক্ষেত্রফল, আবার এই খণ্ডের ক্ষেত্রফল, আবার এই খণ্ডের ক্ষেত্রফল, প্রতিটা খণ্ড কিন্তু সমান, 3টা সমান অংশে বিভক্ত করছে। তাহলে আমরা ওই যে বড় বৃত্তের ক্ষেত্রফল তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল পাবো। ছোট বৃত্তের ক্ষেত্রফল যার R1, যার ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু R1 স্কোয়ার। শর্তাংশ ওটাই ইকুয়াল টু ওই যে বড় বৃত্তের ক্ষেত্রফলকে যে 3 দিয়ে ভাগ করছি তার সঙ্গে সমান হবে। ওখান থেকে আমরা R1 মানে একটা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, এবার আমরা মাঝারি বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল মানে ওই যে বড় বৃত্তের ক্ষেত্রফলকে যে 3 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 গুণ করতে হবে। তার সঙ্গে 2 গুণ করলে কিন্তু এই ক্ষেত্রফল হবে। এই যে R2 মানে এখান থেকে অবধি, এটা কিন্তু দুটো পার্ট, দুটো অংশ আছে এর মধ্যে, তার 2 দিয়ে গুণ। আমরা যে বড় বৃত্তের ক্ষেত্রফলকে 3 দিয়ে ভাগ করছি তার সঙ্গে 2 গুণ করতে হবে, তবে কিন্তু এই মাঝের ক্ষেত্রফলটা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সেটার সঙ্গে শর্তাংশে আমরা কি করবো, সমান করলে আমরা R2 পেয়ে যাবো, মাঝের বৃত্তের মানে মাঝারি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আমি করছি, দেখো, করলে আরও তোমাদের সুবিধা হবে, খুব ভালো করে দেখো। প্রথমে লিখছি বড় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 24 সেমি। বড় বৃত্তের ব্যাসার্ধ 24 সেমি, মানে এখান থেকে এই অবধি এটা হচ্ছে 24 সেমি বড় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমি টোটাল ক্ষেত্রফল বের করব, তাই তো? বড় বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু 24 বর্গ সেমি। পাই আর স্কোয়ার মানে আর এর মানকে 2 বার লিখতে হবে। এখানে ব্যাসার্ধ হচ্ছে 24, তাহলে পাই ইন্টু 24 বর্গ সেমি। কমপ্লিট। এইবারে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটা অংশের এই যে প্রতিটা অংশের ক্ষেত্রফল মানে সমান 3টা ভাগে বিভক্ত করছে, সমান 3টা ভাগে। এই বৃত্তকে সমান 3টা ভাগে বিভক্ত করছে। তাহলে আমরা আগে প্রতিটা অংশের ক্ষেত্রফল লিখব 3টি সমান অংশে বিভক্ত করলে প্রতি অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু 24 তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রফলকে 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কিন্তু প্রতিটা খণ্ডের মানে প্রতিটা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। 3টা যে সমান ভাগে ভাগ করেছে তার প্রতিটা অংশের ক্ষেত্রফল 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, সমান 8। তাহলে এখানে হচ্ছে পাই ইন্টু 8 ইন্টু 24 বর্গ সেমি। তাহলে এটা কিন্তু এই অংশের ক্ষেত্রফল কিন্তু এটা, আবার এই মাঝের অংশের ক্ষেত্রফলও এটা কিন্তু। ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল বার করব, যার ব্যাসার্ধ আমরা R1 ধরে নেব। ধরুন R1 এর ব্যাসার্ধ হচ্ছে R1, এই ব্যাসার্ধ হচ্ছে R1। ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু R1 সেমি। অতএব ছোট বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই R1 স্কোয়ার বর্গ সেমি। তাহলে পাই R1 স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে এর সঙ্গে কিন্তু এটা কি হবে, সমান হবে। এটার এটা কিন্তু সমান। শর্তানুসারে লিখব, শর্তানুসারে পাই
r1 স্কোয়ার ইকুয়াল টু পাই ইন্টু 8 ইন্টু 24। এবার দুই দিক থেকে আমরা কিন্তু পাইকে তুলে দেবো, এই 2 পাই কিন্তু উঠে যাবে। তাহলে r1 ইকুয়াল টু কী হবে, রুটের মধ্যে 8 গুণন 24, রুটে স্কোয়ার তুলে দিলে কিন্তু রুট হবে। তাহলে r1 ইকুয়াল টু রুটের মধ্যে 3 গুণন 8 গুণন 8, এ মানে 24কে ভাঙলাম 3 গুণন 8 আর একটা 8, অতএব r1 ইকুয়াল টু 8√3। তাহলে আমরা কিন্তু r1 এর মানটা পেয়ে গেলাম 8√3, ঠিক আছে। এবার কিন্তু আমরা কিন্তু এই r2 এবার আমরা মাঝারি মানে মধ্যম বৃত্তের ব্যাসার্ধ আমরা r2 ধরে নেব, এটাকে আমরা বলছি মধ্যম বৃত্ত। এই বৃত্ত হচ্ছে মধ্যম বৃত্ত। এইবার মধ্যম বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নেব r2। ধরি মধ্যম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r2 সেমি। অতএব মধ্যম বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই r2 তার স্কোয়ার বর্গ সেমি, পাই r2 স্কোয়ার বর্গ সেমি। এইবার শর্ত অনুসারে মধ্যম বৃত্ত মানে কিন্তু এই অবধি, কিন্তু তার মানে দুটা পার্ট, এখানে দুটো পার্ট আছে এটা। তাহলে এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে তার সঙ্গে এটা সমান হবে, একে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, এটা কিন্তু 3টা ভাগের 1 ভাগ। আর মধ্যম বৃত্ত যখন এখান থেকে এই পর্যন্ত বার করতে তখন 2 ভাগ আছে, এই ভাগ আর এই ভাগ। তাহলে এটাকে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে শর্তানুসারে। এখানে করছি শর্তানুসারে এটা হচ্ছে পাই r2 স্কোয়ার ইকুয়াল টু, যেটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 24। তাহলে আমরা কিন্তু এটাকে কিন্তু 2 দিয়ে গুণ করলাম। কেন? এটা তো শুধু একটা অংশের, কিন্তু এখান থেকে এইটুকু ব্যাসার্ধ মানে এইটুকু গোটা বাড়াচ্ছে, এই গোটাটুকু বাড়াচ্ছে, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে আমার এইটুকু ক্ষেত্রফল হয়ে যাবে, যা আমি 2 দিয়ে গুণ করলাম। 2 দিক থেকে পাই কিন্তু উঠে গেল। তাহলে এখানে থাকবে r2 ইকুয়াল টু রুটের মধ্যে 2 গুণন 8 গুণন 24, মানে 3 গুণন 8, 24কে ভাঙালাম 3 গুণন 8, ঠিক আছে। অতএব r2 ইকুয়াল টু, তাহলে এখান থেকে একটা 8 বাইরে আসবে, তাহলে 8√6 আমার হয়ে গেল অ্যান্সার। দুটো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার আমরা অ্যান্সার লিখবো ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8√3 সেমি। এখানে অ্যান্সার লিখছি, ছোট বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 8√3 সেমি। আর মাঝারি মানে মধ্যম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 8√6 সেমি। এই দুটো হচ্ছে অ্যান্সার। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8√3 সেমি, আর মধ্যম বৃত্তের ব্যাসার্ধ 8√6 সেমি। ঠিক আছে, এইভাবে করবে, খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে তোমরা কিন্তু গোটা ক্ষেত্রফল বার করবে, তাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু একটা অংশের ক্ষেত্রফল। তারপর আমি ছোট বৃত্তের ক্ষেত্রফল বার করলাম, শর্তাংশ ওর সঙ্গে কিন্তু যে 3 দিয়ে ভাগ করলাম সেটা সমান হবে। এখান থেকে আমরা r1 মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তারপর আমরা কিন্তু মাঝারি মানে মধ্যম বৃত্তের ব্যাসার্ধ r2 ধরছি। এবার মধ্যম বৃত্ত মানে এই গোটাটা ক্ষেত্রফল বার করব, তাকে একে তাহলে আবার 2 দিয়ে গুণ করব, করে শর্তাংশের সমান করব, তাহলে আমরা কিন্তু মধ্যম বৃত্তের ব্যাসার্ধ পেয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো করে দেখো। চলে আসতেছি নেক্সট হচ্ছে 10 নম্বর। দেখো একটা রাশিবিজ্ঞান অঙ্ক, একটা বিভাজন ছক দেওয়া আছে। এখান থেকে আমাকে 1 নম্বর তৃতীয় শ্রেণীর মধ্যমান কত বের করতে হবে, পঞ্চম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব কত, আর নবম শ্রেণীর
আপেক্ষিক পরিসংখ্যা কত, আর চতুর্থ শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার কত। এই চারটা প্রশ্ন বের করতে হবে। একটা ছক দেওয়া আছে, দেখো নম্বর আর ছাত্র সংখ্যা। বলছে তোমাদের স্কুলে 50 জন ছাত্র 100 নম্বরের একটা নিম্নলিখিত নম্বর, 100 নম্বরের নিম্নলিখিত নম্বর পেয়েছে। 100 নম্বরের একটা পরীক্ষা হয়েছে, সেখানে নিম্নলিখিত নম্বর পেয়েছে। বলছে 0 থেকে 10 জন পেয়েছে 4 নম্বর করে, 10 থেকে 20 পেয়েছে 4 জন পেয়েছে 0 থেকে 10-এর মধ্যে, 10 জন পেয়েছে 10 থেকে 20-র মধ্যে, 4 জন পেয়েছে 10 থেকে 20 থেকে 30-এর মধ্যে, 6 জন হচ্ছে 30 থেকে 40, 7 জন 40 থেকে 50, 6 জন 50 থেকে 60, আবার 4 জন 60 থেকে 70, 4 জন 70 থেকে 80, 3 জন 80 থেকে 90, আর 2 জন 90 থেকে 100। 2 জন পেয়েছে 90 থেকে 100 নম্বর। ঠিক আছে। বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান, তৃতীয় শ্রেণীর মধ্যমান, তার মানে এই যে তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণীর আমার মধ্যমান বের, এর মধ্যমান বের করতে হবে। মধ্যমানের ফর্মুলা হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। মধ্যমান হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। এখানে উচ্চসীমা হচ্ছে 30 আর নিম্নসীমা হচ্ছে 20। তাহলে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2 মধ্যমান। 1 নম্বর মধ্যমান ইকুয়াল টু উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 সমান সমান উচ্চ সীমা হচ্ছে 30 প্লাস 20 বাই 2 সমান সমান 50-এর নিচে 2, তাহলে 25। অ্যান্সার হচ্ছে 25। তাহলে 1 নম্বর অ্যান্সার হবে 25, মধ্যমান হচ্ছে 25। এবার 2 নম্বর পঞ্চম শ্রেণীর 2 নম্বরে যাচ্ছি। বলছে পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। এবার পরিসংখ্যা ঘনত্ব কি? পরিসংখ্যা ঘনত্ব শ্রেণীর ঘনত্ব, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব পঞ্চম শ্রেণী, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। তাহলে আমরা এটা বের করব, লিখব পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। দেখো এখানে শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 7, শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 7, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে, শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা বাই নিম্ন সীমা। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে উচ্চ সীমা বাই নিম্ন সীমা, তার মানে হচ্ছে 10, 7-এর 10 মানে 0.7, এটা অ্যান্সার। 7-এর 10 মানে 0.7 কমপ্লিট। এবার যাচ্ছে হচ্ছে নবম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত? নবম শ্রেণীর আপেক্ষিক 3 নম্বর আপেক্ষিক, আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যা মানে যে শ্রেণীর আমি আপেক্ষিক পরিসংখ্যা বের করব সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মোট এই মোট পরিসংখ্যা লিখব শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা আর নিচে হচ্ছে মোট, মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। এখানে শ্রেণী পরিসংখ্যা এটা বের করতে হবে নবম শ্রেণী, নবম 1 2 3 4 5 6 7 8 9, এটা নবম। তাহলে 3-এর নিচে শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 3 আর টোটাল হচ্ছে 50, তাহলে 3-এর 50, এর অ্যান্সার হবে 3-এর 50। ঠিক আছে। আর এবার চলে আসতেছে 4 নম্বর। 4 নম্বর বলছে যে
বলছে চতুর্থ শ্রেণী পরিসংখ্যার শতকরা হার কত? চতুর্থ শ্রেণী পরিসংখ্যায় 1 2 3 এটা এই যে চতুর্থ শ্রেণী পরিসংখ্যার শতকরা হার, তাহলে 50 জন ছাত্রের মধ্যে 6 জন ছাত্র, 50 জনের মধ্যে 6 জন, একে কত 100 কত, টোটাল ছাত্র এখানে 50, টোটাল ছাত্র 50, তাহলে 50 জনের মধ্যে 6 জন লিখব, 50 জনের মধ্যে 6 জন, অতএব একজনের মধ্যে 6 এর নিচে 50, অতএব 100 জনের মধ্যে 6 ইন্টু 100 তার নিচে 50 সমান 12 জন, তাহলে সমান 12%, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 12%, তাহলে চতুর্থ শ্রেণীর পরিসংখ্যার শতকরা হচ্ছে 12%। খুব ভালো করে মনে রেখে দিবে। একসময় হচ্ছে মধ্যমান হচ্ছে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, আর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আর আপেক্ষিক তোমার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, এখানে হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা কত? আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আর বলছে চতুর্থ শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার, 50 জনের মধ্যে 6 জন, 50-এ 6 একে কত আর 100-তে কত শতকরা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে, কিন্তু তারা যেন সুযোগটা পায়। আর একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে এবং ভিডিওটা তোমাদের পেতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।